নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোড়া সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতে আমাদের আয়োজন বৌনি। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো পেঁয়াজের বাজারের খবর। প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। খুচরা বাজারে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। এবার দাম নিয়ন্ত্রণে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আমরা সেই চিত্রগুলো একটু দেখতে চাই। ট্যারিফ কমিশন কি সুপারিশ করেছে, পেঁয়াজ আমদানির কি অবস্থা, এখন উৎপাদনের বা কী অবস্থা। আমরা দেখছি অস্থির পেঁয়াজের বাজার। ট্যারিফ কমিশন যে প্রতিবেদন দিয়েছে বা সুপারিশ করেছে সেগুলো একটু এক নজরে দেখতে চাই। তারা বলছে গেল এক সপ্তাহে দাম বেড়েছে 37 থেকে 42% পর্যন্ত। 2024-25 অর্থ বছরে উৎপাদন ছিল 44,48,000 টন। সংরক্ষণ সমস্যায় নষ্ট হয় প্রায় 10 লাখ টন পেঁয়াজ। 2024-25 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 4,83,000 টন এবং মোট পেঁয়াজ আমদানির 99%ই ভারত থেকে আসে, সেটি বলছে ট্যারিফ কমিশনের প্রতিবেদন। এবং পেঁয়াজ আমদানিতে শুল্ক কর 10%। ট্যারিফ কমিশন যে পেঁয়াজের বাজারে যে তথ্য, সেই তথ্যগুলো জানিয়ে দিচ্ছিল, সেটি জানিয়ে দিচ্ছিলাম আমরা। এবং পরবর্তীতে উৎপাদন প্রক্রিয়া কেমন পেঁয়াজের, সেটি একটু দেখতে চাই আমরা এক নজরে। অর্থ বছর অনুযায়ী যদি পেঁয়াজের উৎপাদন পরিমাণ দেখাতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 2021-22 অর্থ বছরে 36,40,000 টন উৎপাদন হয়েছিল পেঁয়াজ। এবং 2022-23 অর্থ বছর, পরের অর্থ বছরে আমরা দেখছি 34,56,000 টন। এবং 2023-24 অর্থ বছরে সেটি কিছুটা বেড়ে গিয়েছে। আমরা দেখছি উৎপাদন 39,11,000 টন এবং 2024-25 অর্থ বছরে 44,48,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এই উৎপাদন হওয়া সত্ত্বেও আমরা দেখছি যে এই সময় এসে, অর্থাৎ এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এই সময়টা এসে পেঁয়াজের দামে কিন্তু বেশ হেরফের দেখা যায়। দেশি পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত একটি অস্থির দেখা যায় বাজার। সেই চিত্র আমরা জানিয়ে দিচ্ছিলাম। দেশে বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় করতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। গাড়ি আমদানিতে কমতে যাচ্ছে শুল্কের পরিমাণ। বৈদ্যুতিক গাড়ি আমদানির শুল্ক বর্তমানে 89.8%, সেটি কমিয়ে 37% করার প্রস্তাব করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের খসড়া নীতিমালায়। আমরা একটু দেখে আসতে চাই গাড়ি, অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি আমদানির যে বিষয়টি বলছিলাম, সেই গাড়ি আমদানির পরিমাণ কেমন বাংলাদেশে। আসলে 2023-24 অর্থ বছরে 77টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়েছে আমরা দেখছি। 2024-25 অর্থ বছরে সেটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, 178টি আমরা দেখছি। এবং 2025-26 অর্থাৎ এই জুন থেকে আগস্ট পর্যন্ত এই অর্থ বছরের 30টি গাড়ি এখন পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়েছে, এনবিআরের সূত্র এটি বলছে। আমরা বৈদ্যুতিক গাড়ির যে কথা বলছিলাম, সেটি জনপ্রিয় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া হচ্ছে। এবং আমরা আরেকটু দেখতে চাই বৈদ্যুতিক গাড়ি আমদানিতে যে শুল্কের পরিমাণ রয়েছে এবং খসড়া নীতিমালা যেটি করেছে শিল্প মন্ত্রণালয়, সেখানে দেখা যাচ্ছে পূর্বের আমদানি শুল্ক ছিল 89.8, যেটি কিছুক্ষণ আগেও বলছিলাম। এবং নতুন নীতিমালায় শুল্ক ধরা হয়েছে 37%, অর্থাৎ অনেকখানি কিন্তু কমিয়ে আনা হচ্ছে এই শুল্কের পরিমাণ, যাতে করে বৈদ্যুতিক গাড়ি আমদানির যে প্রক্রিয়া সেটি আরও ত্বরান্বিত হয় বা বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় করার যে প্রক্রিয়া বা প্রচেষ্টা, সেটি আমরা দেখছি। এবং যন্ত্রাংশ আমদানির শুল্ক এখানে নীতিমালায়, খসড়া নীতিমালায় সুপারিশ যেটি করা হয়েছে সেটি 15.25%। ব্যাটারি তৈরিতে যে শুল্ক, অর্থাৎ গাড়ির যে যন্ত্রাংশ, ব্যাটারি কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আনুষঙ্গিক, সেগুলোর যে খসড়া নীতিমালায় সুপারিশ করা হচ্ছে শুল্কের পরিমাণ, সেটি আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি তৈরিতে 26.2%। এবং আয়কর ও নিবন্ধন ফি যেটি রয়েছে সেটিও কমানোর একটি প্রক্রিয়া আমরা দেখছি, সেটি 50% পর্যন্ত কমানোর যে সুপারিশ, সেটি খসড়া নীতিমালায় শিল্প মন্ত্রণালয় করেছে। এবারে ব্যাংকের খবর জানতে চাই। গত সরকারের লুটপাটের মাসুল দিচ্ছে বিভিন্ন ব্যাংক। খেলাপি ঋণ, নিরাপত্তা সঞ্চিতি ঘাটতির সাথে বাড়ছে উদ্বেগ। দেখা দিয়েছে মূলধন সংকটও। বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে চলতি বছরের জুন শেষে মূলধন ঘাটতিতে পড়েছে 24টি ব্যাংক। কোন কোন ব্যাংক কি পরিমাণ মূলধন ঘাটতিতে পড়েছে আমরা একটু দেখে নিতে চাই। বাংলাদেশ ব্যাংকের যে সাম্প্রতিক সূত্র, সেটি বলছে যে মূলধন ঘাটতিতে পড়েছে 24টি ব্যাংকের যে কথা বলছিলাম।
সেখানে সরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, সেখানে বেসরকারি ব্যাংকও রয়েছে, শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো রয়েছে। আমরা একটু এক নজরে দেখে আসতে চাই বাংলাদেশ ব্যাংকের তথ্য কী বলছে। মূলধন ঝুঁকিজনিত সম্পদের যে অনুপাত CRAR সেটি কমেছে 4.47% এবং 24টি ব্যাংকের কথা বলছিলাম। 24টি ব্যাংকের যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণ আমরা দেখছি 1,55,866 কোটি টাকা। এবং শরিয়া ভিত্তিক ব্যাংকের কথা বলছিলাম, শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ঘাটতি 21,387 কোটি টাকা। অর্থাৎ শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে ইউনিয়ন ব্যাংক এবং তাদের পরিমাণটা আমরা এখানে দেখালাম। এবং রাষ্ট্রায়ত্ত খাতের কথা যদি বলি, রাষ্ট্রায়ত্ত খাতে জনতা ব্যাংক সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে, যার পরিমাণ 17,025 কোটি টাকা আমরা দেখছি। এবং বেসরকারি খাতের কথা যদি বলতে চাই, বেসরকারি খাতে আমরা দেখছি যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে ন্যাশনাল ব্যাংক, তাদের ঘাটতির পরিমাণ 8,459 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এই মূলধন ঘাটতির যে চিত্র, সেই চিত্র প্রকাশ করেছে এবং সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এবার রেমিটেন্সের খবর জানবো। চলতি নভেম্বরের প্রথম 5 দিনে 58,40,00,000 মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে দেশে, যা গেল বছরে নভেম্বরের চেয়ে প্রায় 39% বেশি। গেল বছর এই আয়ের পরিমাণ ছিল 42,10,00,000 মার্কিন ডলার। আমরা একটু দেখে আসতে চাই ঠিক নভেম্বরে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে। আমরা দেখছি 5 নভেম্বর অর্থাৎ একদিনেই, গেল সপ্তাহের একদিনে 12,30,00,000 মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে এবং 1 জুলাই থেকে 5 নভেম্বর পর্যন্ত এই পুরো সময়টা, এই কয়েক মাসে আমরা দেখছি তার পরিমাণ 1,073 কোটি টাকা, 73 কোটি মার্কিন ডলার। এবং 2024-25 অর্থ বছরে মোট যে প্রবাসী আয়, সেই তথ্য বলছে বাংলাদেশ ব্যাংকের, তার পরিমাণ ছিল 3,033 কোটি ডলার এবং 2023-24 অর্থাৎ আগের অর্থ বছরে সেটির পরিমাণ ছিল 2,391 কোটি মার্কিন ডলার। অর্থাৎ প্রবাসী আয় কিন্তু 2023-24 অর্থ বছরের থেকে 2024-25 অর্থ বছরে অনেকটাই বেড়েছে এবং চলতি নভেম্বরেও কিন্তু বেশ ভালো অঙ্কের একটি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রবাসী আয়। প্রবাসীদের যে রেমিটেন্স পাঠানোর যে হার, সেটি কিন্তু বেশ ভালো অঙ্কের মার্কিন ডলার বাংলাদেশে এসেছে। এ পর্যায়ে বউনিতে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসিতে লেনদেন চলছে। সবশেষ অবস্থা আমরা জানতে ডিএসসির ওয়েবসাইট দেখে নিতে চাই। আমরা ডিএসসির ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ডিএসসি এক্স ইন্ডেক্স আজকে এখন পর্যন্ত 1টা 36 মিনিট, দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে আমরা জানি। এবং শুরুতে একটু বলছিলাম যেটি ডিএসসি এক্স ইন্ডেক্স 4,931 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সূচকের পরিমাণ, যেটি এখন পর্যন্ত নিম্নমুখী দেখাচ্ছে, অর্থাৎ কম। ডিএসসি এস ইন্ডেক্স যেটি শরিয়া ভিত্তিক লেনদেন, সেখানে দেখতে পাচ্ছি আমরা সূচকের পরিমাণ 1,031 পয়েন্ট এবং DS30 ইন্ডেক্সে আমরা দেখছি 1,940 পয়েন্ট। এখন পর্যন্ত 84টি কোম্পানির লেনদেন আমরা দেখছি বেড়েছে এবং কমেছে 267টির এবং অপরিবর্তিত রয়েছে 38টির। এবং আমরা গত সপ্তাহের শেষ দিনে যে লেনদেন হয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স, সেটি দেখতে পাচ্ছি 4,967 সূচক পয়েন্ট এবং শরিয়া ভিত্তিক যে লেনদেন সেটি দেখতে পাচ্ছি 1,039, সেটাও কিন্তু অনেক কম ছিল। এবং আমরা যেটি দেখছি এখন পর্যন্ত 72টি কোম্পানির দর বেড়েছে, সেটি হয়তোবা আরও কম বেশি হতে পারে, কেননা আরও 1 ঘন্টা লেনদেন হবে আমরা জানি 2:30 পর্যন্ত। ততক্ষণে আমরা কিন্তু হয়তো লেনদেনের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বা কমতে পারে। শেয়ার বাজারের যে লেনদেন সেটি কিন্তু অনেকটাই ওঠানামা করে আমরা দেখি যে বিভিন্ন সময়ে। আমরা একটু দেখতে চাই, এখন পর্যন্ত 31টি কোম্পানির যে লেনদেন সেটি অপরিবর্তিত রয়েছে দেখতে পাচ্ছি। এবং আরেকটু যদি দেখাতে চাই, আমরা উপর থেকে যেটি দেখছিলাম কমেছে কিন্তু এখন পর্যন্ত DS30 ইন্ডেক্সের যে লেনদেন, সেটি কিন্তু এখন পর্যন্ত নিম্নমুখী। আমরা 3টি লেনদেনের পরিমাণ আমরা দেখছি যে এখন পর্যন্ত নিম্নমুখী। তবে সবশেষ কী অবস্থা হয় সেটি হয়তোবা আরও দুপুর 2:30 পর্যন্ত লেনদেন চলবে, তখন হয়তোবা আমরা সেই বিষয়গুলো টোটাল দেখতে পারবো।
আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ পর্যায়ে যেতে চাই। এই সপ্তাহে বার্ষিক পর্ষদ সভা ঘোষণা করেছে বেশ কয়েকটি কোম্পানি। সেই সপ্তাহের শুরুতে বেশ কিছু কোম্পানি যে বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হয় সেটির এক নজরে দেখে আসতে চাই কারা কারা তাদের সভার যে সময় সেই সময় দিয়েছে। কোম্পানির নাম দেখতে পাচ্ছি আমরা, 3টি কোম্পানি রয়েছে এখানে। ওরিয়ন ইনফিউশন লিমিটেড 9 নভেম্বর অর্থাৎ আজকে বিকেল 3টায় তাদের বার্ষিক পর্ষদ সভা রয়েছে এবং সেই সভায় তাদের হয়তোবা বার্ষিক যে হিসেব নিকেশ থাকে কিংবা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেখানে সেগুলো উত্থাপন করা হয়। এবং পাওয়ার গ্রিড কোম্পানি দেখছি পরবর্তীতে 9 নভেম্বর সন্ধ্যা 6টা সময় দেওয়া হচ্ছে তাদের পর্ষদ সভার। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তাদের যে সভা সেটি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। বার্ষিক পর্ষদ সভায় কিন্তু এই কোম্পানিগুলো বিভিন্ন ধরনের তাদের যে হিসেব নিকেশ কিংবা বিভিন্ন বিল উত্থাপনের বিষয়ে যাবতীয় বিষয়গুলো কিন্তু বার্ষিক পর্ষদ সভায় তারা করে থাকেন। দর্শক, আমরা অনুষ্ঠান শুরুতেই জানাচ্ছিলাম পেঁয়াজের বাজারের অস্থিরতার খবর। এই পর্যায়ে সেই অস্থিরতা কমলো নাকি বাড়লো সেটি জানতে আমরা ঢাকার বাইরের বিভিন্ন বাজার কিংবা যে স্থলবন্দরগুলো রয়েছে সেখানে যেতে চাই। যেটি বলছিলাম যে ট্যারিফ কমিশন তাদের সুপারিশের পর, আমদানির সুপারিশের পর কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সেটি জানার জন্য আমাদের সাথে হিলি স্থলবন্দর থেকে সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছেন। আমরা তার কাছে যেতে চাই। সোহেল, প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে কিনা হিলিতে? পেঁয়াজের দর এখন কেমন? ট্যারিফ কমিশন আমদানির একটি সুপারিশ করেছে, সেই আমদানির সুপারিশে কি দাম কিছুটা কমেছে কিনা, কি দেখছেন সেখানকার সার্বিক চিত্র? সাদিদ, শুরুতেই একটু স্বস্তির খবর দিতে চাই যে পেঁয়াজের যে ঊর্ধ্বগতি বাজার ছিল সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করছে। আমরা দেখেছি যে হিলিতে গত কয়দিন ধরে যেটি 100 থেকে 110 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছিল সেটি কিন্তু একদিনের ব্যবধানে প্রায় 5 থেকে 10 টাকা মান ভেদে কমেছে। আমরা আজকে বাজারে যেটি দেখেছি যে 80 থেকে 95 টাকা কেজি দরে মান ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটি দুই একদিন আগের তুলনায় বেশ কমেছে বলে বলা চলে। এবং আপনি যেটি বলছিলেন যে ট্যারিফ কমিশনের সুপারিশের পর কিন্তু এখন পর্যন্ত আমদানির যে বিষয়টি, এখন পর্যন্ত সেই সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই এবং কবে নাগাদ পেঁয়াজ আমদানি হতে পারে এমন কোনো তথ্য কিন্তু উদ্ভিদ সংনিরোধ কিংবা আমদানিকারক যারা আছেন তারা কিন্তু বলতে পারছেন না। তবে আমদানিকারকরা বলছেন যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আমদানিকৃত পেঁয়াজ যখন দেশে আসবে এবং দেশীয় পেঁয়াজ এবং আমদানিকৃত পেঁয়াজ মিলে কিছুটা সরবরাহের ঘাটতি কমিয়ে দাম কিছুটা আরো কমে আসতে পারে এমন কিন্তু প্রত্যাশা তাদের রয়েছে। এবং জরিমানার যে বিষয়টি আপনি বললেন যে আমরা দেখেছি ঊর্ধ্বগতি বাজার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে উপজেলা প্রশাসন কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করেছে এবং বাজার মনিটরিং এর মাধ্যমে কিন্তু অসাধু যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু জরিমানা করেছে। আমরা দেখেছি গত 2 দিন ধরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় 5 থেকে 10 হাজার টাকার মতো জরিমানা করেছে কয়েকজন ব্যবসায়ীকে পেঁয়াজ বেশি দামে বিক্রির অভিযোগে। তবে এই অভিযানে যারা জরিমানা খেয়েছেন সেই ব্যবসায়ীরা বলছেন যে আসলে মোকামগুলোতে অভিযান পরিচালনা করা দরকার, যেটি ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর কিন্তু দায় চাপাচ্ছে প্রশাসন। সব মিলে এই ছিল আমার কাছে সাজিদ পেঁয়াজ আমদানির এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। এবার যে চট্টগ্রামে যেতে চাই আমরা। হঠাৎ করে দাম বাড়ার পর আমদানির খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জে ফের কিছুটা কমেছে পেঁয়াজের দাম। এ বিষয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে সবশেষ জানিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। চলতি বছর প্রায় পুরোটা সময় জুড়ে এই দেশীয় পেঁয়াজ দিয়েই কিন্তু চাহিদা মিটেছে এবং জুন জুলাই মাসে যে হালি পেঁয়াজ বাজারে ওঠে সেই হালি পেঁয়াজই বর্তমানে বিক্রি হচ্ছে, কিন্তু এখন সেটির শেষ মৌসুম, যে কারণে বাজারে সেটির মজুদ কিছুটা কমে গিয়েছে, যে কারণে গেল 15 থেকে 20 দিন ধরেই ধারাবাহিকভাবে কিন্তু এই পণ্যটির দাম বাড়ছে এবং এক পর্যায়ে দাম ঠেকেছে 105 থেকে 110 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন যে কৃষকদের কাছে পেঁয়াজের মজুদ কমে যাওয়ার কারণে এবং মৌসুম শেষ হওয়ার কারণে চাহিদা অনুযায়ী পণ্য আসছে না এবং সেই কারণেই মূলত পণ্যটির দাম বাড়ছে। তবে আগামী ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির শুরুর দিকে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে, তখন দাম আরও অনেকটা কমে যাবে বলে তারা বলছেন। অন্যদিকে আজকের বাজারে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ আসতে পারে এমন একটি গুঞ্জনের কারণে পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং যেই পেঁয়াজ গতকালও বিক্রি হয়েছে 105 থেকে 110 টাকা কেজি দরে, সেটি বিক্রি হচ্ছে আজকে 95 থেকে 100 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের মধ্যে একটি গুঞ্জন চলছে যে ভারতীয় পেঁয়াজ হয়তো আজ বা কালের মধ্যে বাজারে আসতে পারে এবং সেই গুঞ্জনটি শোনার পরে অনেক খুচরা বিক্রেতারাও কিন্তু পাইকারি বাজার থেকে পেঁয়াজ না কিনেই আজ চলে যাচ্ছেন এবং তারা
আজকাল একটু অপেক্ষা করতে চান, অর্থাৎ ভারতীয় পেঁয়াজ আসে কিনা এবং আসলে সেটির দাম কেমন হবে। সেটির দাম স্বাভাবিকভাবেই কম হবে বলে তারা ধারণা করছেন এবং সেটির প্রভাবে দেশীয় পেঁয়াজের দাম অনেকটা কমে আসতে পারে এবং সেই আশাতেই কিন্তু যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বাজারে পেঁয়াজ না কিনে চলে যাচ্ছেন। তবে যদি ভারতীয় পেঁয়াজ বাজারে না আসে সেক্ষেত্রে কিন্তু দাম আগে যেমনটা ছিল সেই দামে আবার ফিরে যাবে, অর্থাৎ 105 থেকে 110 টাকা, কিংবা যদি চাহিদা অনুযায়ী পেঁয়াজ সরবরাহ না আসে সেক্ষেত্রে দাম কিন্তু আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে কিছু কিছু গুদামে হয়তো বা আজ বিকেলে নাগাদ কিংবা রাতের মধ্যে ভারতীয় পেঁয়াজ আসতে পারে এবং সেই জন্যই কিন্তু একটি গুঞ্জন শুরু হয়েছে এবং সেই গুঞ্জনের কারণেই মূলত বাজারে পেঁয়াজের দাম আজকে কিছুটা কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এটি আসলে চূড়ান্ত দাম নয়, যদি ভারতীয় পেঁয়াজ না আসে সেক্ষেত্রে দাম আবারও কিছুটা বাড়তে পারে। দর্শক, এই ছিল আজকের বৌনিতে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।